নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, গতকালকেই আমি রাত্রিবেলা খবর পেয়ে আপনাদেরকে খবরটা আমি ছেড়ে দিয়েছিলাম, তখন রাত্রিবেলা প্রায় 11:30 বাজে। ফলে অনেকেই হয়তো সেই খবরটা আপডেটটা পাননি। সে আপডেটটা দিয়ে আজকে খবরটা শুরু করছি। সেটা হচ্ছে চিকেন নেকে ভারতীয় সৈন্যদের তৎপরতা। কালকে রাত থেকে সেই যে খবর চলছে স্টার নিউজে এবং এনডিটিভি ওয়ার্ল্ড, স্টার নিউজ, ফক্স নিউজ, সমস্ত এতে খবরটা চলছে। স্টারে তো লাইভ সারাক্ষণ দেখিয়ে যাচ্ছে। সেই খবরটা হচ্ছে इंडिया चिकन नेक के पास आईएस की मौजूदगी, भारत कभी भी कर सकता है अटैक, इंडियन आर्मी रेडी। এই খবর কিন্তু লাইভ এখনো চলছে। আচ্ছা, কালকে তো বলেছিলাম S-400 ওখানে মানে মুভমেন্ট করছে। আজকে যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে মোবিলাইজ করছে কিন্তু ব্রহ্মস। অনেকেই বলছেন যে কমেন্ট করেছেন মশা মারতে কামান দাগা। তা আমি বলছি যে দরকার হলে কামানটা এবার দেগেই দেবে, কারণ এটা উচিত শিক্ষা এমন একটা দেবে বাংলাদেশকে, ভারতবর্ষ, যে আগামী 100-150 বছর যাতে বাংলাদেশ একদম সিধে হয়ে থাকে, তার উচিত ব্যবস্থা একেবারে করে দেবে। কারণ সব সময় সুযোগ আসে না। এবার যখন সুযোগ এসছে সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার ভারতবর্ষ করবে, নিশ্চিত। এখন অনেক মানে আমাদের মুমিন আছে না বাংলাদেশে, সে মুমিনরা নানান রকম মন্তব্য করে যাচ্ছে। গুজব ঘোষ, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাওয়া ঘোষ, অনেক কিছু বলে যাচ্ছে। ভাই, বলার সময় আছে, এখন বলে যান। যখন লুঙ্গি তুলে পালাবার সময় হবে না, সোজা বঙ্গোপসাগরে জাপ দিতে হবে। এছাড়া কিন্তু কোনো উপায় নেই। আপনারা মনে করছেন যে চীন এসে আর পাকিস্তান এসে আপনাদেরকে বাঁচাবে। তা পাকিস্তানের যে মানে এখন শাহবাজ শরীফ আছে, তার তো গদি যায়, যে কোনো দিন তাকে ক্ষমতাচ্যুত করে ইমরান খানকে জেল থেকে বার করে ডোনাল্ড ট্রাম্প আবার গদিতে বসিয়ে দেবে। উনি তো নির্বাচিত প্রধানমন্ত্রী, ভালো হোক খারাপ হোক সে যাই হোক, নির্বাচিত প্রধানমন্ত্রী তো। তাই নির্বাচিত প্রধানমন্ত্রীকে জেলে পুরে রেখে দিয়েছে, তার খেসারত তো দিতে হবে। আর পাকিস্তানের বাপ হলো আমেরিকা। শুধু ডলারকে দিতে মানে চাইতে হলে সে তো আমেরিকা বাপের কাছে যেতে হবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের টাকায় তো চলে, নানান রকম ভাবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড টাকা দেয়। এখন ট্রাম্প আসার পর সেই টাকার কি হবে, ক্ষয়রাতি ট্রাম্প করবে কিনা, সে বিষয়ে কিন্তু বিশেষ প্রশ্ন দেখা গেছে। সেই নিয়ে কিন্তু শাহবাজ শরীফ খুব চিন্তিত। এখানে ওখানে দৌড়চ্ছে, সমস্ত মুসলিম দুনিয়া দৌড়চ্ছে, কিন্তু 1 পয়সা পাওয়ার কোন রকম আশা দেখা যাচ্ছে না। ফলে আমি যেটা বলেছিলাম, শেষমেশ ISI কে দিয়ে টার্কির কাছে যাবে। টার্কি কিছুটা ভাষণ টাষণও দিয়েছে। টার্কির পথটা কিন্তু মেরে রেখে দিয়েছে ভারত আগেই। সেটা হচ্ছে যখন কাতারের আমির এসেছিলেন না এখানে, তখন কাতারের আমিরের সঙ্গে একটা ব্যবসায়িক চুক্তি হয়, তখনই বলে দেওয়া হয়েছে যে আপনি এই সমস্ত ব্যাপারে কিন্তু ভারতের সঙ্গ দিতে হবে। মুসলিম দুনিয়া যাই বলুক না কেন, ভারতকে ছেড়ে আপনি যেতে পারবেন না। তিনিও সেটা মেনে নিয়ে তার একদম তার বাণিজ্য নিয়ে কথা, তাকে তেলটা গ্যাসটা বেচতে হবে। যদি আমেরিকা থেকেই সব নিয়ে নেয়, রাশিয়া থেকে নিয়ে নেয় সব, তাহলে যদি কুয়েতকে বাদ দিয়ে দেয়, তাহলে কুয়েত যাবে কোথায়? কুয়েতের অবস্থা তো টাইট, যাকে বলে আমিরের অবস্থা পুরো টাইট। এত বড় বায়ার, সে হাতছাড়া হয়ে যাবে, কেউ এ করতে পারে, সহ্য করতে পারে? তা রয়ে গেল কে? চীন। এবার চীনও পাশ কাটিয়ে বেরিয়ে গেল। বাংলাদেশের কাগজেই বেরিয়েছে, আমাদের কাগজে নয়। বাংলাদেশের কাগজে বেরিয়েছে, সেটা আমাদের কাগজ কোট করেছে। কি কোট করেছে? চায়না অন ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন। এটা একদিন আগে হয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে নাক গলাবে চীন, ঢাকা থেকে শোনা গেল বেজিংয়ের মনের কথা। সাম্প্রতিককালে বাংলাদেশ সরকারের অনেক মন্ত্রী উস্কানিমূলক মন্তব্য করেছে দিল্লির বিরুদ্ধে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য ঘুরিয়ে দিল্লিকে দাঁড় করানোর প্রবণতা দেখা দিয়েছে ঢাকার নেতাদের মধ্যে। যদিও এর মধ্যেই
কূটনৈতিক স্তরে ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাও চলছে। বিগত দিনে বাংলাদেশের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে ভারতের। শেখ হাসিনা পরবর্তী সময়ে মোহাম্মদ ইউনূসের মধ্যবর্তী সরকার সেখানকার সংখ্যালঘু নিরাপত্তা দিতে ব্যর্থ। এদিকে বাংলাদেশ সরকারের অনেক মন্ত্রী উস্কানিমূলক মন্তব্য করছে দিল্লির বিরুদ্ধে, মানে এটা একবার ইউনূসকে লক্ষ্য করে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য ঘুরিয়ে দিল্লিকে কাঠগড়ায় দাঁড় করানোর প্রবণতা দেখা দিয়েছে ঢাকার নেতাদের মধ্যে। যদিও এর মধ্যেই কূটনৈতিক স্তরে ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। এরই মাঝে সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে প্রশ্ন করা হয়েছিল ভারত ও বাংলাদেশের মধ্যে চীন মধ্যস্থতা করতে চায় কিনা। এই প্রশ্নে সরাসরি উত্তর দেন ওয়েন বলেন, আমি মনে করি নিজেদের সমস্যা সমাধানে বাংলাদেশিরা যথেষ্ট বিচক্ষণ। এই আবহে বেজিং স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে সম্পর্কে তারা নাক গলাতে নারাজ। তার মানে চীন কেটে পড়ল, কারণ চীন জানে যে অনেক কষ্টে আমি সীমান্ত সমস্যা মিটিয়েছি। এই সীমান্ত সমস্যা যদি আবার মাথাচাড়া দেয় তাহলে আমাদের ভারতবর্ষের সঙ্গে আবার একটা অস্থির সম্পর্ক হয়ে যাবে। তাহলে এই বাংলাদেশ একটা ছোট্ট একটা রাষ্ট্র, তার সম্পর্কে আমি মাথা গলাতে গিয়ে আমি কেন নিজের ব্যবসা আমি ক্ষতি করতে যাব। তো এই যে আমি বললাম না যে আমরা হচ্ছে কি বলে ব্রহ্মস যেগুলো নিয়ে যাচ্ছে, ব্রহ্মস মোবিলাইজেশন হচ্ছে। তা একজন আমাকে লিখেছেন মশা মারতে কামান দাগা, যেটা আমি বললাম, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক ইনস্টলেশন, মানে দরকার পড়লে ব্যবহার করা হতে পারে। এই যে ব্রহ্মস, দেখুন ব্রহ্মস এই সুপারসনিক ক্রুজ মিসাইল সিস্টেম দ্যাট ক্যান বি লঞ্চ ফ্রম ল্যান্ড, সি অ্যান্ড এয়ার। তিনটে জায়গা থেকে এই সুপারসনিক মিসাইলকে করা যায়। এই হচ্ছে ব্রহ্মসের এই হচ্ছে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফলে আমি একবার বলেছিলাম না, আমি কখনো চাই না যে আর একটা গাজা তৈরি হোক, আর যদি সেটা হয় তার জন্য সম্পূর্ণ দায়িত্ব থাকবে এই যে বাঙ্গু যত লুঙ্গি পরে দৌড়ানোর লোক আছে না, যত গালাগালির ফোয়ারা ছোড়াচ্ছে, এই ভারত বিদ্বেষ, এরা কোথায় থাকে, এই চ্যাংড়া সমন্বয়ক এরা কোথায় থাকে আমি দেখব কদিন বাদে। আর শেখ হাসিনা সম্পর্কে যে আমি কথাটা বলেছিলাম, এবার ওই প্রসঙ্গে আসি। শেখ হাসিনা সম্পর্কে যে কথা আমি বলেছিলাম যে আমি বলবো যে কেন শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে এত দেরি হচ্ছে, তার দোষটা কোথায়। আমি বলেছিলাম যে এতদিন আমি বলিনি, এবার বলবো একেবারে তপ্ত শীষের মতো জিনিসগুলো, একেবারে মানে সত্যটা কানে ঢোকাতে হবে। কিন্তু অনেকেই আমাকে লিখেছেন সেই খবরটা করার পর যে এখন দাদা সময় নয়, আপনি দয়া করে এইগুলো করবেন না। অনেকগুলো মন্তব্য এসছে, তার মধ্যে আমি একটা মন্তব্য আপনাদের স্ক্রিনে তুলে দিচ্ছি। তিনি লিখেছেন শেখ হাসিনাকে ফেরাতে এত দেরি হচ্ছে কেন। এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। হাটে হাঁড়ি আপাতত ভাঙতে হবে না দাদা, সমস্যা কোথায় আপনার ইঙ্গিতে বেশ পরিষ্কার। তার মানে তিনি জানেন যে সমস্যাটা কোথায় কোথায়। অধিকাংশ বাংলাদেশি যারা একটু শিক্ষিত মার্জিত তারা কিন্তু বোঝেন যে মূল সমস্যাটা কোন জায়গায়, যেটা ভারতের সঙ্গে শেখ হাসিনার এই চিন্তাধারার যে অমিল, সেই মূল জায়গাটা কোথায় সেটা কিন্তু ওই ভদ্রলোক কেন অনেকেই বুঝতে পেরেছেন। যার জন্য আমি একটা মন্তব্য করলাম, এরকম বহু মন্তব্য আছে। আবার জামাতিদেরও বহু মন্তব্য আছে, তারা হচ্ছে ওই গুজব ঘোষ সব লাগিয়ে দেয়। তো যাই হোক, তারা বলছে বলুক, তাদের ব্যাপার, তাদের অধিকার, তারা মন্তব্য করবেন, আমাকে শুনতে হবে। যার গুজব মনে হবে সে শুনবেন না, যার মনে হবে যে সত্যি সে শুনবেন। আমার তো এখানে আমি জোর করে কাউকে কিছু করাতে পারবো না। তো যাই হোক, এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনারা একটা তৈরি থাকুন। শেখ হাসিনা খুব তাড়াতাড়ি তো আসবেনই, কিন্তু একটা বড় সড়ো একটা দুর্ঘটনার সামনাসামনি কিন্তু বাংলাদেশের মানুষ হতে যাচ্ছে।
এই অবস্থায় চাল ডাল তেল দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে। চীন থেকেও খাবার পাবেন না, পাকিস্তান থেকেও খাবার পাবেন না, কারণ ট্রাম্প দুদিন বাদে হাতুড়ি দিয়ে এমন মারবে না এই আমাদের শাহবাজ শরীফকে, শাহবাজ শরীফ বাপ বলে বসে যাবে। ওদের যে আসিম মুনিন আছে, যিনি সেনাপ্রধান, তিনি বাপের তালোয়া চাটবেন একেবারে, কারণ সব হচ্ছে ওই আমেরিকার টাকায়, আমেরিকান টাট্টু। এই ভারতবর্ষ নয়, সে নিজের গ্যাটের পয়সা আছে, পয়সার জোরে সে করে। আমেরিকার এত হুমকি সত্ত্বেও সে কিন্তু রাশিয়া থেকে তেল নিয়ে যাচ্ছে এবং নর্থ সাউথ নর্থ করিডোর আবার তৈরি করছে। ট্রাম্প জানে, ট্রাম্প জেনে হুমকি দিলেও ভারতবর্ষ তার যে ইন্টারেস্ট আছে, ট্রাম্প তার ইন্টারেস্টে চলছে, তার দেশের ইন্টারেস্টে সে চলছে, ভারত তার দেশের ইন্টারেস্টে চলবে। ভারত চীনকে যে সেক্টরগুলো খুলে দিয়েছে, ভারত চীনের মধ্যে যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট ফুলফিল করার জন্য খুলে দিয়েছে, যে সীমান্ত তুমি ভাই ঝামেলা করো না, সীমান্ত থেকে এলএসি থেকে পিছিয়ে যাও, আমি এলএসি থেকে পিছিয়ে আসছি, তোমার এই সেক্টর আমি বিজনেসের জন্য খুলে দেবো। ট্রাম্প বলে যে ঠিক আছে আমি কর বসিয়ে দেবো, বসিয়ে দাও কর, আমরা কর বসাচ্ছি, তুমি কেন কর বসাবে না, তুমি বসিয়ে দাও। আর 21 বিলিয়ন যে তোমরা দিচ্ছ, আমরাই বারণ করেছিলাম, জয়শঙ্করজিকে বারণ করে এসেছিলেন যে 21 বিলিয়ন দেবেন না, ওটা আমাদের এই মাদ্রাসা হ্যান ত্যান এই সমস্ত জায়গায় যায়। যদি এক ভদ্রলোক লিখেছেন যে না আপনি ঠিক বলেননি, এটা কংগ্রেস কেন, এটা বিজেপি সরকারের কাছে গিয়েছে, বিজেপি ইউজ করেছে, একদম বাজে কথা, একদম বাজে কথা। বিজেপিকে টাকা দেওয়ার প্রচুর লোক রয়েছে, প্রচুর লোক রয়েছে বিজেপিকে টাকা দেওয়ার। বড় বড় ব্যবসায়ীরা হাত তুলে দাঁড়িয়ে আছে, বিজেপি টাকা চাইলেই হয়। কত টাকা দেয় আপনাদের কোনো আন্দাজ নেই। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, কেউ জেনে বলে কেউ না জেনে বলে, সেটা নিয়ে বিতর্ক করে লাভ নেই। তো আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকুন, আমি যেমন বলেছি সিট বেল্ট বেঁধে বসে থাকুন, ঠিক সময় কাজ হবে। তবে একটা বড় ঝামেলা সামনে আসছে, সেটা কিন্তু মাথায় রেখে দেবেন, যে কোনো সময় যে কোনো দিন দাঁড়াম করে বেড়ে দেবে, যে কোনো সময় যে কোনো দিন, এটা আমি বলে দিলাম, আগাম বলে দিলাম। আর শেখ হাসিনা প্রসঙ্গ আমি এখন আর তুলছি না, যেহেতু ওখানকার লোক আমাকে বলেছেন, আওয়ামী লীগের লোকজন, যে এখন প্রকৃষ্ট সময় নয়, এখন এই ঝামেলার মধ্যে আপনি যদি এটা বলেন তাহলে পরে অনেক মুশকিল হতে পারে। তাই তাদের যে কথা সেটা মেনে নিচ্ছি, এবং মেনে নিয়ে সেই তিক্ত প্রসঙ্গ আর এখন তুলছি না। যেটা আমার মনের মধ্যে আছে, যেটা আমি জানি, সেটা আমার মধ্যেই থাক, আমি আর সেটা পাঁচ কান করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।